আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সকল অনেক ভালো আছো। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মোশাররফ হোসেন। তো প্রত্যেকবারের মতো আজও তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটা হচ্ছে মূলত আমাদের খুবই পরিচিত একজন কবি, যাকে আমরা সকলে চিনি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আজকের আমাদের এই ভিডিও, এবং এই টপিকে আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা সকলের কাছেই গুরুত্বপূর্ণ। যারা বলো ক্লাস 5 থেকে শুরু করে মানে যত ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের জন্যই এই ভিডিওটা প্রয়োজন, কারণ প্রত্যেকটা ক্লাসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু না কিছু গল্প বলো, কবিতা বলো, কোনো না কোনো একটা বিষয়ের উপর টপিক আসে। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর ভাইয়া তোমাদের জন্য বিশেষ করে বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টের জন্য বেশি প্রাধান্য দিচ্ছি এবং ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা। তো সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। দেখো, লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1868 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার কি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এই জায়গাটা ভালোভাবে মনে রাখতে হবে, আর বিশেষ করে যে বাংলা যে সালটা, সেই সালটাও একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কোন জায়গায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। কলকাতার জোড়াসাঁকোর কি ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তারপর দেখো, তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। ভালো করে খেয়াল করো, তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছে সারদা দেবী। এই বিশেষ করে এই দুইটা লাইন একটু বেশি মনে রাখতে হবে। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও কি সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর কি সমতুল্য। মানে কি, তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্প, মানে বিশ্বের মধ্যে যে শ্রেষ্ঠ গল্পগুলো রয়েছে ছোট গল্প, সেই ছোট গল্পের মধ্যে তার ছোট গল্প কি একটা মানে আওতাভুক্ত, সমতুল্য। 1284 বঙ্গাব্দের মাত্র 16 বছর বয়সে, 1284 বঙ্গাব্দে, মানে এখানে বলছে 1268 সালে জন্মগ্রহণ করেন, আর 1284 মানে অ্যাভারেজে 16 বছর। তো 16 বছর বয়সে তিনি ভিখারিনী গল্প রচনার মাধ্যমে কি তার ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ করেন। পরীক্ষা আসতে পারে তার কোন গল্প রচনার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে, অথবা 16 বছর বয়সে তিনি কি গল্প লিখেছেন, অথবা ভিখারিনী গল্প তিনি কত বছর বয়সে লিখেছেন। তখন উত্তর দিতে হবে কি, ভিখারিনী গল্প তিনি লিখেছেন কত বছর বয়সে? মাত্র 16 বছর বয়সে। ওকে, আচ্ছা। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে সংকলিত 95টি রচনা, ছোট গল্প রচনা করেছেন। দেখো, অখণ্ড গল্পগুচ্ছ, এই গল্পগুচ্ছ তোমরা বইটা পাইবা বিভিন্ন লাইব্রেরিতে, বিশেষ করে তোমাদের স্কুলের অথবা কলেজের যে লাইব্রেরি রয়েছে সেটাতেই গল্পগুচ্ছ বইটা পাইবা। অনেক বড় একটা বই, অনেক মোটা। ওই বইটাতে টোটাল ছোট গল্প রয়েছে 95টা। এগুলো একটু মনে রাখা ট্রাই করবা। এর বাইরেও সে গল্পগুচ্ছ, সে গল্প স্বল্প লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হচ্ছে কি মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্পটির নাম, মানে তার জীবনের শেষ গল্প, মুসলমানের গল্প। ঠিক আছে, আর শুরুর গল্প ভিখারিনী গল্প। এভাবে টপিকগুলো মানে স্টেপ বাই স্টেপ মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকালেই রবীন্দ্রনাথের ছোট গল্পের স্বর্ণযুগ ঘটে। এখন দেখো, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক বোর্ড পরীক্ষা, অনেক পরীক্ষায় এই লাইনটা বেশিরভাগ আসছে যে কোথায় থাকাকালে আহ রবীন্দ্রনাথের ছোট গল্প মানে স্বর্ণযুগ, মানে কোন সময়টা রবীন্দ্রনাথের স্বর্ণযুগ ছিল, এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, তো তখন বলতে হবে যে কুষ্টিয়ায় শিলাইদহ বসবাসকালেই ছিল রবীন্দ্রনাথের রচনার কি ছোট গল্প রচনার স্বর্ণযুগ। তারপর দেখো, সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেন। সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো কি তিনি একই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গতিময় গীতময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্রনাথ
রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তা হলেও বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোখের বালি। এতক্ষণ আমরা ছোট গল্প নিয়ে আলোচনা করছি, গল্পগুচ্ছ নিয়ে আলোচনা করছি। এখন হচ্ছে তার রচিত উপন্যাসগুলোর মধ্যে বড় বড় কিছু উপন্যাস লিখছেন তিনি। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে চোখের বালি, তারপর রয়েছে ঘোড়া, তারপরে চতুরাঙ্গ, তারপরে ঘরে বাইরে, শেষের কবিতা। এই এই 3-4টা নাম একটু মনে রাখবা, কারণ এগুলো বহু নির্বাচনী প্রশ্নে চলে আসতে পারে। তারপর হচ্ছে যোগাযোগ, বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ তো কি অভিসংবাদিত, মানে নাটকের ক্ষেত্রে তিনি বিভিন্ন নাটকের ডিরেক্টর হিসেবে কাজ করছেন, বিভিন্ন নাটক লিখেছেন। হ্যাঁ, ঠিক আছে। শ্রেষ্ঠ তো কি অভিসংবাদিত। তারপর তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে এই যে দেখো, তিনি কি নাটকে কি অভিসংবাদিত ছিল। এখন দেখো তার নাটকগুলোর মধ্যে রয়েছে কি রাজা, অচলায়তন, এগুলো কি তার মানে নাটক। তোমরা ইউটিউবে সার্চ দিলে নাটকগুলো পাইতেও পারো, অনেক আগের নাটক, না পাওয়ার সম্ভাবনা বেশি, তবে সার্চ দিয়ে দেখবা। রবীন্দ্রনাথের রাজা নাটক, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, এই 4-5টা নাম, আর এই যে এইখানে উপন্যাসগুলো 4-5টা নাম একটু মনে রাখার চেষ্টা করো। এগুলো থেকে মানে ম্যাক্সিমাম এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখন দেখো, 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট অর্থাৎ 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের কি জীবন অবসান ঘটে, মানে তিনি মৃত্যুবরণ করেন। দেখো, তিনি জন্মগ্রহণ করছিল কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, এবং মৃত্যুবরণ করছে কোথায়? ঠিক একই জায়গায়, যে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। 1941 সাল, আর এটা হচ্ছে 1861 সাল। এভারেজে কি 80 বছর কিন্তু তিনি বাঁচছিলেন। তো এগুলা একটু মনে রাখার চেষ্টা করবা। তো এই ছিল আমাদের কাছে সংরক্ষিত রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী, অর্থাৎ লেখক পরিচিতি। তো এরকম ভিডিও পেতে আমি তোমাদেরকে চেষ্টা করছি, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব বোঝানোর জন্য। তো ভিডিওটা আশা করি সকলের উপকারে আসবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা, পেজটা অবশ্যই ফলো করে দিবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।